ওয়েল, সো আচ্ছা, আজকে আমরা কেমিস্ট্রি অধ্যায় শুরু করব। ঠিক আছে, ইটস কেমিস্ট্রি টাইম। ওকে, সো কেমিস্ট্রি আমরা করব হচ্ছে চ্যাপ্টার 6। ঠিক আছে, চ্যাপ্টার 6-এর মধ্যে আমরা মূলত অনেকগুলো ম্যাথামেটিক্যাল টার্ম শিখব। এটা মূলত কেমিস্ট্রি একটা ম্যাথামেটিক্সের পার্ট। ঠিক আছে, ক্যালকুলেটিভ কেমিস্ট্রি আমরা বলতে পারি। সো এই চ্যাপ্টারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করবো আর কি। ঠিক আছে, যেহেতু এটা প্রিলিমিনারি লেভেলের, তবুও ম্যাথগুলো এসেন্সিয়াল এবং দরকারি। ঠিক আছে, এবং আমরা যদি এসএসসি দেখি পরীক্ষা, সো এটা থেকে মিনিমাম একটা সিকিউ তো আসবেই। ঠিক আছে, এবং মাঝে মধ্যে দুইটাও চলে আসে। ঠিক আছে, দুইটা সিকিউ চলে আসে, বুঝতে পেরেছি। এবং এটা থেকে নৈবেত্তিকগুলো একটু ট্রিকি হয়। ঠিক আছে, নৈবেত্তিকগুলো একটু ট্রিকি হয়, লাইক অনেকগুলো মাথার খাতাকিতে হয়। সো তুমি যদি ভালো করে না শিখো, তাহলে এই অধ্যায় থেকে অ্যান্সার করাটা একটু টাফ। বুঝতে পেরেছি, তবে এটা সহজ। তুমি যদি সহজভাবে শিখে ফেলো, এই অধ্যায়টা সহজ লাগবে, কিন্তু কঠিনভাবে শিখলে কঠিন হবে। আচ্ছা, আমি ট্রাই করবো সহজভাবে শেখার। সো আমরা এই অধ্যায়কে বিভিন্নভাবে ভাগ করব। একদিনে হয়তো শেষ করবো না, আমরা কয়েকটা ক্লাস নিব। সো আজকে মূলত আমরা ক্লাস 1, ঠিক আছে, অফ চ্যাপ্টার 6। আচ্ছা, লেটস সি, জাস্ট প্রিলিমিনারি আইডিয়াগুলো একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে এটার নাম কি, কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। ঠিক আছে, অর্থাৎ মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। আচ্ছা, সো খেয়াল করি, রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, কত ধরনের? দুই ধরনের। আচ্ছা, জাস্ট কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, যা গুণগত বিশ্লেষণ এবং পরিমাণগত বিশ্লেষণ। গুণগত এবং একটা হচ্ছে পরিমাণগত। সো আমরা এতদিন ধরে মূলত গুণগত রসায়নে পড়ে এসেছি মূলত বেশিরভাগ, অর্থাৎ কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করার পদ্ধতির নাম হচ্ছে গুণগত বিশ্লেষণ। সো গুণগত বিশ্লেষণ কাকে বলে, এটা কিন্তু 1 নম্বরের জন্য আসতে পারে। এবং কোনো পদার্থের পরিমাণ নির্ণয়ের পদ্ধতির নাম হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। সো এটা মূলত একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়ে আমি বলবো। সো এটা যাতে ভালো করে তুমি একটু শিখো আর কি। ঠিক আছে, এটা একটু নেট থেকে বা গাইড থেকে আমরা কি করব, এটা যাতে দুইটা একটু ডিপ, আর একটু দেখা গেছে 2-3 লাইন এক্সট্রা বা 2-3 কথা এক্সট্রা যাতে শিখতে পারি। এটার মধ্যে অনেক কিছু বলা নাই, জাস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে মূলত দুইটা জিনিস শিখতেছি, একটা হচ্ছে পরিমাণগত রসায়ন কাকে বলে, একটা হচ্ছে গুণগত রসায়ন কাকে বলে। ঠিক আছে, স্যার গুণগত রসায়ন আমরা তো শিখে এসেছি, সামনে আরও শিখবো, কিন্তু পরিমাণগত রসায়ন হচ্ছে নতুন আমাদের জন্য। পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে হিসাব নিকাশ প্রয়োজন হয়, এবং হিসাব নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, সো রাসায়নিক গণনা কাকে বলে, এটাও কিন্তু আমাদের ভাইবা বা যে কোনো পরীক্ষা বা ক নাম্বারের পরীক্ষা যে কোনো সময় আসে। সো রাসায়নিক গণনায় কোনো পদার্থের পরিমাণ অনেক সময় মোল এককে হিসাব করা হয়। তোমরা মোল কি, মোল দিয়ে কীভাবে হিসাব নিকাশ করা হয় এবং মোলের ঘনমাত্রা হিসেবে প্রকাশ করা হয় সেগুলো আমরা জানবো আর কি। ঠিক আছে, আচ্ছা, সো দেখা যাক, প্রথমেই হচ্ছে আমাদের মোল কাকে বলে। খেয়াল করো, মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মনে করো 12টি অক্সিজেন সমান আমরা জানি 1 ডজন, আবার 100টি সমান 1 শতক, 1000টি সমান 1000। তেমনি এক মোল সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23, যেটাকে আমরা আরেকটা নাম শিখব, এটা হচ্ছে অ্যাভোগাদ্রো নাম্বার। অ্যাভোগাদ্রো আচ্ছা নাম্বার, যদি নাম বানানটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, বাংলায় দেখো, অ্যাভোগাদ্রো সংখ্যা 6.023, অর্থাৎ এই 6.023টি মোল, অর্থাৎ 6.023টি অক্সিজেন বা যে কোনো কিছু। ঠিক আছে, হয়তো বা এটা পদার্থ হতে পারে, অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, বা হাইড্রোজেন হতে পারে, বা লাইক পানি হোক, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, এনিথিং। ঠিক আছে, যা কিছুই হোক না কেন, সেটাই মূলত আমাদের 6.023 হলো এটা সেই 1 মোল। তো দেখো, 1 মোল পরমাণুতে, এটাই বলা হয়েছে এখানে,
এক মোল পরমাণুতে আমাদের থাকে হচ্ছে এতগুলো, এক মোল অণুতে এক মোল আয়নে। আমরা জানি না এই তিনটার মধ্যে পার্থক্য কি, পরমাণু, অণু এবং আয়ন। পার্থক্য আমরা জানি, জানার কথাই কিন্তু। ঠিক আছে, সো তোমার এটা হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে এই তিনটা, এই পরমাণু, অণু এবং আয়ন, এই তিনটা কাকে বলে, এবং পার্থক্য লিখব। ঠিক আছে, দুইটা জিনিস আমরা যেতে পারি, 2 নাম্বার করে যেতে পারতে পারি সবগুলো, পরমাণু, অণু এবং আয়ন। বুঝতে পেরেছি? আমি যদি নর্মালি বুঝতে চাই, পরমাণু কি? পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের ক্ষুদ্রতম অংশ, তাই না? যেমন আমরা বলতে পারি অক্সিজেন, আমরা বলতে পারি হাইড্রোজেন। আমরা জানি না 118টা পরমাণু আছে, এবং এগুলো হচ্ছে সব পদার্থের ক্ষুদ্রতম অংশ। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণু। এই পরমাণু যখন একটার সঙ্গে আরেকটা যোগ হবে, যেমন ধরো যে অক্সিজেন প্লাস হাইড্রোজেন, এটা যোগ হয়ে আমরা H2O তৈরি হয় না, পানি তৈরি হয় না? এই পানি তৈরি হলো, এই যে এটা মূলত একের অধিক পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি হয়েছে, তাই না? আবার অণু কিন্তু আমরা এই যে লিখলাম O প্লাস O, এটা দিয়ে আমরা O2 বলতেছি, এখানে বললাম। সো এটাও কিন্তু আমাদের একটা অণু। বুঝতে পেরেছি? তাহলে অণু, পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম অংশ, এটা 118টার মধ্যে সবগুলাই অণু হচ্ছে পরমাণুগুলো একটার সঙ্গে একটা যুক্ত হয়ে, ঠিক আছে, একের অধিক পরমাণু, ভিন্ন হইতে পারে, সেমও হইতে পারে, এটা মিলে হচ্ছে আমাদের অণু। এখন কথা তাহলে হচ্ছে আমাদের আয়ন কাকে বলে? এটা কিন্তু অনেকে আমরা পারি না। এটাও কিন্তু আমরা এই যে পরমাণু এবং অণু, এগুলো কি কোনো আমরা চার্জ দেখেছি? এটা কিন্তু চার্জ নিরপেক্ষ, তাই না? এটা এতক্ষণ ধরে আমরা চার্জ নিরপেক্ষ জিনিস বের করেছি, কিন্তু আয়ন মূলত ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু, অণু। ঠিক আছে, এটাই মূলত আয়ন সোজা বাংলা যদি বলতে পাই, ধনাত্মক বা ঋণাত্মক, বা বলতে গেলে চার্জযুক্ত পরমাণু, অণুকে আমরা আয়ন বলি। যেমন আমরা যদি NaCl, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, আমরা জানি না সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমাদের কি আছে, Na পজিটিভ আছে এবং Cl নেগেটিভ। তো এই যে এই দুইটা জিনিস, পজিটিভ এবং নেগেটিভ, এই যে এগুলো কি হয়ে গেল? এগুলোই মূলত আমাদের আয়ন। বুঝতে পেরেছি? এগুলোই মূলত আমাদের আয়ন। ঠিক আছে, আচ্ছা, সেটা কিন্তু অনেক বেসিক, কিন্তু জানতে হবে, অনেকে জানে না, তাই আমি তোমাকে বলে দিলাম আবার। আচ্ছা, অতএব 6.023 × 10⁻23 সংখ্যাটি পরমাণু, অণু এবং আয়ন ইত্যাদি মিলে আমাদের কি হয়েছে? আমাদের হচ্ছে ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। ঠিক আছে, সো এই সংখ্যাটিকে আমাদের অ্যাভোগাড্রো। সো এটাও কিন্তু একটু ডিটেলস, এখানে কিছু কিছু টার্ম আছে যেগুলো মূলত তুমি অনেক ভাষা পুরোপুরি এখানে আইডিয়া দেয়া নেই। তো তুমি যদি এগুলো যদি মূলত একটু যদি গাইড থেকে বা নেট থেকে পড়ে নাও, তখন ভালো একটা আইডিয়া পাবা অ্যাভোগাড্রো সংখ্যার মূল ধারণা এটাই, কিন্তু আমরা একটু ভালোভাবে যদি স্পষ্টভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা মানে হচ্ছে 6.023 × 10⁻23। এই যে সংখ্যাটা পরমাণু, অণু এবং আয়ন সকল ক্ষেত্রে ব্যবহার করা হইতেছে, এই সংখ্যাটি থেকে মূলত অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এবং এটা মূলত একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী অ্যাভোগাড্রো, তার নামেই মূলত এটা নামকরণ করা হয়েছে। সো কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23 পরমাণু, অণু এবং আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলে। ঠিক আছে, বুঝতে পেরেছি? কোনো পদার্থের পরিমাণের মধ্যে 6.023 পরমাণু, অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে পদার্থের মোল বলা হয়। এই মোল কিন্তু ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, বোঝার জন্য গুরুত্বপূর্ণ, এবং ভাইবার জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মোল কাকে বলে?
ঠিক আছে। অর্থাৎ আমরা আমরা এই যে দেখলাম, এই যে 12টি সমান আমরা বলতেছি 1 ডজন, 100টি সমান 100 তেমনই আমরা যদি বলি 6.023 × 10⁻23টি অক্সিজেন সমান কতগুলো অক্সিজেন, তুমি তখন বলবা সেটা সমান হচ্ছে 1 মোল অক্সিজেন। ঠিক আছে। আচ্ছা, সো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। দেখো, তার মানে আমরা জানি না যে আমরা 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 কিন্তু পড়েছিলাম রিলেটিভ অ্যাটমিক ম্যাস, অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর, এবং আপেক্ষিক কী পড়েছিলাম, এটা ছিল হচ্ছে আপেক্ষিক আণবিক ভর, রিলেটিভ অ্যাটমিক ম্যাস, তাই না? পড়েছিলাম না রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এবং একটা ছিল হচ্ছে আমাদের RMM। RMM এর ফুল ফর্ম কি? রিলেটিভ মলিকিউলার, আণবিক এবং পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, মলিকিউলার ম্যাস, এটা কিন্তু লিখে নিও। আচ্ছা, সো এই যে আমাদের RM বের করেছিলাম, এটাই মূলত ছিল না আমাদের যে একটা কার্বনের মধ্যে মূলত 12 গ্রাম কার্বন সমান হচ্ছে 1 মোল। RM বের করেছিল, এটাই মূলত। ঠিক আছে, অর্থাৎ আমরা যে এই যে ওই RM বের করেছিলাম, অর্থাৎ পারমাণবিক ভর এবং আণবিক ভর, সেগুলোই মূলত হচ্ছে আমাদের ওই পরমাণুর সংখ্যা। বুঝতে পেরেছি? আচ্ছা, সো এই যে 12 গ্রাম কার্বন সমান 1 মোল, সেটা কিন্তু আমাদের মনে রাখার কথা, তাই না? যেমন কি ছিল, তুমি এই চারটা করে ফেলবো। ঠিক আছে, 1 থেকে 30টি পরমাণুর জন্য। ঠিক আছে, পরমাণুর লাইক RMM বের করে রাখবা। এগুলো কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিলে দেয়া থাকে। যেমন হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হচ্ছে 1, অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16 মেবি, তাই না? তারপরে নিয়নের কত, নিয়নের মেবি 10, যদি ভুল না করি। তো ফ্লোরিনের মেবি 9 বা ওটাও 10। ঠিক আছে, আমি ভুলে গেছি, অনেকদিন পড়া হয় নাই। সো এই যে এগুলো আছে, এগুলো 30টা, এবং আরও গুরুত্বপূর্ণ যেমন অরাম, গোল্ড, তাই না? তারপর আরও কী কী আছে, আমরা ওই প্রথম মৌল, মানে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের মনে রাখতে বলেছিলাম, আপনাকে মনে আছে যে লাইক পিরিয়ডিক টেবিল থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের এখন? আমরা কিন্তু দেখেছিলাম আমাদের গ্রুপ 1 অনেক গুরুত্বপূর্ণ, গ্রুপ 17 অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, গ্রুপ 2 একটু গুরুত্বপূর্ণ, একটু মনে রাখতে হয়। আর বাকি 30টা তো আছেই, এবং কিছু কিছু ল্যান্থেনাম গ্রুপের প্রথমটা, অক্টিনাম গ্রুপের প্রথমটা, এবং এই যে অরাম, সিলভার, তো মানে হচ্ছে কয়েন, মানে যেগুলো কয়েন রিলেটেড ছিল, সিলভার, অরাম এবং গোল্ড, সরি অরাম তো গোল্ড, সিলভার, তারপর গোল্ড, তারপর ব্রোঞ্জ। ঠিক আছে, তারপর টিন, এই যে কিছু কিছু ইয়েতে ছিল, এগুলোর কিন্তু আমাদের এই পারমাণবিক ভর আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সবগুলো মনে রাখতে হবে। লাইক সবগুলো বলতে গেলে ওইখান থেকে 1 থেকে 30টা তো লাগবেই, এবং ওইখান থেকে তুমি জাস্ট এখান থেকে আরও দেখা গেছে 10টার মতো এক্সট্রা আসবে, 10টা বা 12টা। সো এটা একটু আমাদের মনে রাখতে হবে উইথ পারমাণবিক নাম্বার। ঠিক আছে, মানে মোট কথা বলতে গেলে আমাদের পিরিয়ডিক টেবিল থেকে আমাদের কিন্তু বলে দিয়েছিলাম কিন্তু। ঠিক আছে, তখনই বলা ছিল, এখন একটু বলেছি, তো একটু মনে রাখার চেষ্টা করো। থেকে মূলত আমাদের 40 থেকে আমাদের জানি আমরা হচ্ছে 118 থেকে তো মনে থাকবে না। আমাদের মোটমাট ওইখানে 30টা, এবং এক্সট্রারও দেখছি 10 থেকে 12টা, অর্থাৎ 42টা মতো আমাদের মনে রাখলেই কিন্তু আমাদের এক্সাম শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবং এগুলো দিয়েই মূলত, শুধুমাত্র এক্সাম শেষ হবে এমন না, এগুলো দিয়েই আমরা মূলত বেশিরভাগ ম্যাথ করে থাকি, বেশিরভাগ আমরা এগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, অন্যগুলো সেরকম একটা ব্যবহার একটু হয় না আমাদের কাজে। ঠিক আছে, আচ্ছা, সো এগুলোর একটু আমরা RMM বের করে নেব, বা RM বের করে নেব। ঠিক আছে, সো এক গ্রাম সমান হচ্ছে 12, এক গ্রাম কার্বন সমান হচ্ছে 12 মোল, মানে 1 মোল কার্বন পরমাণু। আচ্ছা, সো তারপরে দেখো 18 গ্রাম H2O। 18 গ্রাম কেন? কারণ হাইড্রোজেন জানি আমরা 1, তো 1 গুণ 2 সমান হচ্ছে 2, এবং অক্সিজেন হচ্ছে 16। তো আমরা H2O থেকে আমরা পাইতেছি কত? 16 যোগ 2 সমান 18। ঠিক আছে, এই যে 18টা,
এই 18টা, তার মানে এটা কি, এটা আমাদের হচ্ছে রিলেটিভ মলিকুলার মাস, অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর। এই আপেক্ষিক আণবিক ভর হাইড্রোজেনের, এই যে আপেক্ষিক আণবিক ভর হাইড্রোজেনের, এই 18 গ্রাম হাইড্রোজেন, সরি 18 গ্রাম হচ্ছে পানি সমান হচ্ছে 1 মোল, অর্থাৎ 6.023 × 10⁻23টি হাইড্রোজেন অণু, বা হচ্ছে এখানে দেখো অণু, কিন্তু এইটা যেহেতু অণু তো এটাও অণু, ওইটা যেহেতু পরমাণু ছিল ওইটাও পরমাণু, ঠিক আছে। এই পরমাণু অণু এটা একটু কিন্তু কনফিউজ করা যাবে না, এই জন্য আমি তোমাকে আগে থেকে পরমাণু অণু এবং আয়ন কাকে বলে এটা জেনে রাখতে দিয়েছি। আচ্ছা, সো এইটাই সমান হচ্ছে আমাদের 1 মোল, বুঝতে পেরেছি। আচ্ছা, সো তারপরে খেয়াল করো অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। কোনো অণুতে বিদ্যমান সকল পারমাণবিক ভর যোগ করলে আমরা জানি পারমাণবিক ভর যোগ করলে সেই অণুর আণবিক ভর পাওয়া যায়। সিম্পল জিনিস, তাই না? লাইক ক্লোরিন সিএল আছে 2টা এবং ক্লোরিন একটা জানি কি আমাদের 35.5, এটাকে 2 দিয়ে গুণ করে আমরা 71 পেয়ে গেলাম, অর্থাৎ Cl2 অণুর মধ্যে 2টা পরমাণু আছে, তাই না? যেহেতু অণু সমান হচ্ছে পরমাণুর যোগ একের অধিক পরমাণু, Cl2তে আমরা 2টা পরমাণু দেখতে পারতেছি ক্লোরিনের, সো এটা 2 দিয়ে গুণ করে দিলাম 35.5 71, ঠিক আছে। তার মানে 1 মোলের মধ্যে আমাদের 1 মোল Cl2 সমান কত, আমাদের হচ্ছে 71 গ্রাম Cl2। সমস্যা আছে? সো NaCl এর মধ্যে আমাদের দেখো, তার মানে সোডিয়াম কত বলো তো? সোডিয়াম জানি না, সোডিয়াম হচ্ছে 23। আচ্ছা, আর ক্লোরিন কত আমাদের হচ্ছে 35.5, সো এটা যেহেতু 1 অণু তো এটা গুণ 1 মানে সমান হচ্ছে 23, এবং এটাও যেহেতু গুণ 1 সমান হচ্ছে 35.5, তো এটা জাস্ট এখন যোগ করে দিলে আমাদের যত আসবে সেটাই মূলত আমাদের, দেখো এই তো, সো 23 যোগ 35.5 58.5 NaCl, মানে 58.5 গ্রাম NaCl সমান হচ্ছে 1 মোল NaCl, বুঝতে পারছি। তারপরে দেখো CuSO4.5H2, এটাকে আমরা কি বলি, এটার আরেক নাম কি? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিছু আমরা দেখবো যখন দেখা গেছে CuSO4.5H2O, তোমাকে কিন্তু পরীক্ষার সময় কিন্তু এইগুলোর নামগুলো কিন্তু তোমাকে এরকম সিম্বল দিয়ে দিবে না, ঠিক আছে? কারণ সিম্পল দিয়ে দিলে জিনিসটা ইজি হয়ে যায়, তোমাকে এটা বলবে তুমি হচ্ছে কস্টিক সোডা অ্যাড করছো, এবং কস্টিক সোডা তুমি যদি না চিনো তুমি কিন্তু তখন এটা বের করতে পারবে না। এটা কিন্তু সহজ, তুমি কপারের জানো, কারণ কপারের কত একটা গুণ 1 ইন্টু Cu আণবিক ভর 63.5, তারপরে তুমি এখানে হচ্ছে সালফারের জানো 32, তারপর অক্সিজেনের জানো, অক্সিজেনের হচ্ছে আমাদের যেহেতু মূলত এখানে 5টা, এখানে 4টা 9টা, তো 9 গুণ 16 করছে, এবং হাইড্রোজেন জানো তুমি 10টা, তো 10 গুণ 1 করছে, সব মিলে আমাদের এটা। সো এটা কিন্তু বের করাটা সহজ, কিন্তু আমি যদি এই কস্টিক সোডা কোনটাকে বলি বা অন্য আরও কিছু নাম আছে ওইগুলো যদি আমরা না চিনি তখন কিন্তু আমরা বুঝতে পারবো না। সেটা কিন্তু আমরা কিন্তু ক্লাস 8-এই কিন্তু ওই নামগুলোর সঙ্গে একটু আইডিয়া নিয়েছিলাম। তবুও তুমি একটা চার্ট করবা, এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো পাবা, বা তুমি কী করবা যখনই কেমিস্ট্রির মধ্যে তুমি নতুন ধরনের ওই বইয়ের মধ্যে তুমি যত ধরনের দেখা গেছে তুমি কেমিক্যাল নেম পাওয়া আর কি, ঠিক আছে? কেমিক্যাল নেম, এনি কাইন্ড অফ কেমিক্যাল নেম, তুমি সেগুলো একটা নোটের মধ্যে, আলাদা নোটের মধ্যে তুমি নোট ডাউন করবা। তারপর সেটার তুমি নর্মাল নেমগুলো তুমি লিখবা, যেমন এটাকে আমরা জানি পানি। সো পানি বললেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন। তারপরে আমরা যদি বলি যে কার্বন ডাইঅক্সাইড, সো তুমি CO2 মানেই তুমি জানবা এটা কি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে না? আচ্ছা, সো এখানে দেখতে পারতেছো আরেকটা জিনিস আমরা কিন্তু এটাও খেয়াল রাখবো। কি খেয়াল রাখবো বলো তো? এই যে ডাই মানে কি 2টা, ঠিক আছে? ট্রাই মানে 3টা, মনো মানে 1টা, এগুলো কিন্তু আমরা কিন্তু পড়ার সময় একটু খেয়াল রাখবো, জাস্ট রিভাইজ করে নিব আর কি। সো তার আগে আমি দেখে নিই আমার রেকর্ডিং চলছে কি না, অ্যাজ ইউজুয়াল। তাই মাঝখানে রেকর্ডিং কোনো কারণে বন্ধ হয়ে গেলে তখন তো আমার পুরা, যখন ক্লাস করলাম 20 মিনিটের, সেটাই কিন্তু পুরোপুরি মাটি। আচ্ছা, সো এগুলো কিন্তু মনে রাখবো, এবং এটা কিন্তু বের করা সহজ, তাই না? তা দেখো CuSO4, দেখো খেয়াল করো কী ছিল এটা,
হ্যাঁ, CuSO4.5H2O। ঠিক আছে, আমরা জানি কপার। কপার এখানে কয়টা আছে? একটা। সো কপারের ইয়ে কত হবে? কপারের ইয়ে হবে হচ্ছে অনেকদিন করে নিই তো তাই ভুলে গেছি। সো 1 গুণ 63.5, তাই না? এগুলো নিয়ে কিন্তু একটু কনফিউজ ছিল আমাদের সময়, লাইক 63.5 নাকি 63, এটা কিন্তু বইয়ের মধ্যে যেটা দেয়া সেটাই, ঠিক আছে। তারপরে প্লাস দিব সালফার। সালফার কয়টা আছে? একটা, তাই না? আর কিছু আছে? নাই। তো সালফার, তো 1 ইন্টু সালফার কয়টা? সালফারে আমরা লাইক পারমাণবিক ভর কত জানি? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, যেহেতু 16 ছিল 16 দোকানে। আচ্ছা, যোগ অক্সিজেন। এখানে খেয়াল করো, অক্সিজেনের সময় একটু খেয়াল রাখো, এখানে দেখো 4টা অক্সিজেন, কিন্তু এখানে আবার অক্সিজেন আছে না একটা। এইটা কয়টা? 5 গুণ 1, কারণ এটার সঙ্গে আর কিছু নয়, বুঝতে পারছো? 5 গুণ 1, 5 গুণ 1, এটার সঙ্গে এটা গুণ হবে নিচেরটা। তো এখানে 5টা আছে, 5 গুণ 1 হচ্ছে 5টা, এবং এটি 4টা, 9টা। তার আমি বলবো এখানে 9 গুণ অক্সিজেন কত? 16। যোগ হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে? 5 গুণ 2। হাইড্রোজেন কয়টা আছে? 5 গুণ 2, তার মানে 10। আর নর্মাল আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। তো এটা দিয়ে আমরা যত আসবে তত গ্রাম, খেয়াল রাখতে হবে গ্রাম, গ্রাম Cu2SO4.5H2O সমান হচ্ছে 1 মোল। বুঝতে পারছি? সেগুলো কিন্তু বের করাটা একটু সহজ, তবে একটু আবার কঠিন না পারে। বুঝতে পারছি? আচ্ছা, সো এখানে দেখো তোমার কিছু উদাহরণ দিয়ে দিয়েছে, উদাহরণগুলো আমরা আগেই করেছিলাম, জাস্ট একবার রিভাইজ করে নিবা। একটি হাইড্রোজেন অণুর ভর কত? তো 1 মোল হাইড্রোজেনের মধ্যে আমি জানি কি, দেখো আমরা জানি 1 মোলের মধ্যে আমাদের কয়টা আছে? আমাকে এখানে বলেছে একটি, তা আমরা কিন্তু 6.023 ইন্টু 10⁻23 H2O সমান আমরা জানি কি 1 মোল। আর 1 মোল মানে কত? 1 মোল মানে হচ্ছে 18 গ্রাম। তার মানে এইটার সমান 18 গ্রাম। তাহলে এখন একটা সমান কত এটা বের করতে হবে। তো একটা সমান হচ্ছে 18, যেহেতু 18 গ্রাম, 18 ভাগ এত দিয়ে আমরা বের করতে পারবো না। আচ্ছা, তারপরে বলতেছে 1 গ্রাম। আমরা H2SO4 98 গ্রাম সমান হচ্ছে 6.023। 1 গ্রামের মধ্যে কতগুলো আছে এটা পারবো। আচ্ছা, এরপরে দেখো 5 গ্রাম H2 এর মধ্যে, তো তুমি প্রথমে আমরা জানি কি H2O 18 গ্রামের মধ্যে তুমি জানো হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রামের মধ্যে আছে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এটা উপরে এটা নিচে আসবে। আর এখন 5 গ্রামের মধ্যে তাহলে জাস্ট 6.023 ইন্টু 10⁻23 ভাগ হচ্ছে 18, আর এটা হচ্ছে গুণ 5 করে দিলেই আমাদের কিন্তু পাওয়া যাবে। দেখছো, ওইভাবে করবো আর কি, ঠিক আছে। তুমি এটা মোল দিয়েও করতে পারো। 1 মোল কত মোল আছে? আচ্ছা, কত মোল আছে বলছিল, তো এখানে আমাদের 6.023 মোল না, তো এটা মনে হতো 1 মোল, ঠিক আছে। সো আমাকে যদি বলতো কতগুলো অণু পরমাণু কিছু আছে, কতগুলো অণু আছে, ঠিক আছে, তখন আমি এভাবে করতাম। এখানে তোমাকে যদি বলতো, বুঝতে পেরেছি, তো এই সমস্যাটা করবা। তারপরে দেখো 1 গ্রাম H2SO4 এর মধ্যে কতগুলো H, S এবং O পরমাণু আছে, বুঝছো? এটা কিন্তু একটু ট্রিকি, নিজে করো। যদি দেখাই দিই, দেখাতে গেলে আমার ক্যালকুলেটর দরকার হয়, তো আমি এখানে কনসেপ্টগুলো করে নিব, পরে তুমি যদি না পারো আমি পরে ক্যালকুলেটরের সাহায্যে আমি বাকি ম্যাথগুলো করবো আর কি, ঠিক আছে। তো নিজে থেকে চেষ্টা করো। দেখো 1 গ্রাম H2SO4 এর মধ্যে কতগুলো H আছে, তো তোমাকে আগে বের করতে হবে। আমরা জানি কি H2SO4 এর মধ্যে হচ্ছে 98 গ্রাম H2SO4, 98 গ্রাম H2SO4 সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 H2SO, ঠিক আছে। তাহলে এখন 1 গ্রামের মধ্যে কতগুলো আছে সেটা বের করব, ঠিক আছে। এখন 1 গ্রাম H2SO4 এর মধ্যে এতগুলো আছে। এখন তোমাকে তারপরে ইন্ডিভিজুয়াল
এইচ কতগুলো, এস কতগুলো এবং ও কতগুলো আছে এটা বের করবা, বের করে নিজে থেকে করার চেষ্টা করবা, নাহলে আমি পারি। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমরা এর পরের টপিকে চলে যাই। সেই পরের টপিকে আমাদের বলতেছে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে, এতক্ষণ তো আমরা পরমাণু, অণুর এগুলোর মোলার আয়তন, মোলার মোল দেখেছি। ঠিক আছে, এটা আমরা গ্রামে প্রকাশ করছি। এখন গ্যাসকে আমরা কীভাবে প্রকাশ করব, এটাও কিন্তু আমাদের, যেহেতু আমরা মোল মানে কি, মোল কিন্তু আমরা গ্রামে এক প্রকাশ করি। সো গ্যাস তুমি বলতে পারি এখানে লিটার, মিলিলিটার না, এখানে কিন্তু আমরা গ্যাসকেও আমরা এই লাইক গ্যাসের যদিও আমরা লিটার এককে দেখাবো, আয়তন লিটার এককে দেখাবো, তবে আমরা কিন্তু এটা ওয়েটগুলো কিন্তু আমরা গ্রাম এক করে নিব আর কি। ঠিক আছে, দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আদর্শ তাপমাত্রা, আদর্শ বা প্রমাণ অবস্থা কাকে বলে? তো দেখো কি বলতেছে, আমাকে বলতেছে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তো প্রথমেই তো আমাদের বের করতে হবে বা জানতে হবে মোলার আয়তন কাকে বলে, গ্যাসের মোলার আয়তন কাকে বলে। বুঝতে পেরেছি? সো এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকেই ওই গ্যাসের মোলার আয়তন বলে, তাই না? বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে দেখো 0 সেন্টিগ্রেড তাপমাত্রা বা এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে একত্র প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা বা চাপ বা সংক্ষেপে আমরা আদর্শ বা প্রমাণ অবস্থা বলি। ঠিক আছে, এবং প্রমাণ অবস্থার মধ্যে এক মোল গ্যাসের আয়তন সবসময় 22.4 লিটার হবে। ঠিক আছে, এখানে কিন্তু নৈবেদ্যিকে অনেক কিছু আছে। আর এই সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। ঠিক আছে, কেলভিন এককে জানতে হবে কিন্তু, কারণ আমরা পরে অনেকগুলো ক্যালভিন একক করব। সো তো প্রমাণ অবস্থা কাকে বলে? যখন 1 সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এবং এক বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, তখন সেই চাপ এবং তাপমাত্রার যে অবস্থা, সেই অবস্থাটাকে আমরা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলবো। ঠিক আছে, মানে আমরা কেমিস্ট্রির মধ্যেই মূলত এই যে একটা ইয়ে ধরে নেয়। ঠিক আছে, যে এক বায়ুমণ্ডলীয় চাপ এবং 273 কেলভিন তাপমাত্রা বা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে প্রমাণ। মানে আমরা যখনই কোনো কিছুর আয়তন বের করি, তখন সেগুলো কিন্তু চাপের সঙ্গে বা এগুলো কিন্তু আমাদের লাইক যেই টেম্পারেচার বা তাপমাত্রা আছে সেগুলোর সঙ্গে কিন্তু ভ্যারি করে। বুঝতে পারছি? সেগুলোর সঙ্গে ভ্যারি করে। এখন তাহলে আমরা আদর্শ প্রমাণ বা প্রমাণ তাপমাত্রা দিয়ে আমরা মূলত শিখি আর কি, মূলত কীভাবে এটা বের করব। পরবর্তীতে যদি এটা চেঞ্জ হয়, তাপমাত্রা যদি চেঞ্জ হয়, বায়ুমণ্ডলীয় চাপ যদি চেঞ্জ হয়, সেটার সঙ্গে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা যদি একটা স্টেবল বেসিক জিনিস না শিখি কাইন্ড অফ, ঠিক আছে, যেমন তুমি এটা মূলত তাহলে আমরা কেন শিখবো আদর্শ তাপমাত্রা যদি চেঞ্জ হয় জায়গায় জায়গায়, তাই না? কেন আমরা জানি যে অঙ্ক শিখতে গেলে আমাদের প্রথমেই শিখতে হয় কি 1, 2, 3 সংখ্যাগুলো। এই সংখ্যাগুলোই তো পরবর্তীতে 1.21, তারপরে 1.23 বা 1 × 10⁶ এরকম সংখ্যায় রূপান্তরিত হইতেছে না? কিন্তু বেসিক মূলত এটা না। তুমি যদি এইটা জানো, পরবর্তীতে এটা বের করতে তোমার জন্য ইজি। তুমি যদি 1, 2 না জানো, তুমি কিন্তু এগুলো জানো না, তাই না? তো তেমনই আমরা মূলত প্রমাণ তাপমাত্রা না জানলে আমরা মূলত কেমিস্ট্রি বাকিগুলো করতে পারবো। সো আমরা এখন যেই অঙ্কগুলোই করবো সেগুলোই সব মূলত আমরা প্রমাণ তাপমাত্রা ধরে করবো আর কি। ঠিক আছে, যেটা প্রমাণ তাপমাত্রা আমরা ধরে নিয়েছি এটা এরকম ছিল, কারণ নাহলে কিন্তু এটা চেঞ্জ হয়। আচ্ছা, ঠিক আছে। সো প্রমাণ তাপমাত্রা আমরা বুঝতে পারলাম না, প্রমাণ বা আদর্শ তাপমাত্রা। ঠিক আছে, এটাকে আমরা ইংলিশ এই টার্মটা অনেক গুরুত্বপূর্ণ এটার জন্য। ইংলিশে আমরা এটাকে বলবো হচ্ছে, দেখো এটাকে আমরা বলবো এসটিপি। এসটিপি দিয়ে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড। আদর্শ বলতেছি না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার তাপমাত্রা এবং প্রেশার মানে চাপ। ঠিক আছে, আদর্শ তাপ এবং চাপমাত্রা মানে তাপমাত্রা এবং চাপ। ঠিক আছে, এটাই মূলত টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, সো এখান থেকেই মূলত এসটিপি আমরা নামকরণ করবো। তার পরবর্তীতে আমি কিন্তু এসটিপি করেই বেশি বলবো আর। ঠিক আছে, এই এসটিপি আরেকটা আছে মূলত, এটা আমরা এনটিপি দেখবো।
এটা পরে আসবে, এমসিকিউ নাম আর কি, ঠিক আছে। সো এই এসটিপি আমরা কিসের মধ্যে খেয়াল করতেছি, 0 ডিগ্রি টেম্পারেচার কত, 0 ডিগ্রি, এবং প্রেশার কি, প্রেশার হচ্ছে 1 ATM প্রেশার, ঠিক আছে। এবং এটাকে আমি কি বললাম, 273.5 কেলভিন। তো একটু কনফিউশন আছে আমার কাছে। এবং এটা এটিএম, এই এটিএম মানে কি তাহলে, এটিএম মানে হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এটিএম মানে অ্যাটমসফিয়ার, ঠিক আছে। কারণ আমরা কিন্তু 1 ATM প্রেশার কিন্তু আমরা মূলত স্টেবল কন্ডিশন দেখবে, কিন্তু তুমি যখনই ভূপৃষ্ঠ থেকে, মানে আমাদের মাটি থেকে তুমি যত উপরে উঠবা তত প্রেশার, তুমি যত নিচে যাবা তত প্রেশার কী করে আপ ডাউন করে না, জানি না, যত নিচে যেত তত প্রেশার বেশি পাই, ঠিক আছে না। সেই প্রেশারগুলো কিন্তু আমাদের লাইক টেম্পারেচারের সঙ্গে বা অ্যাটমসফিয়ারের সঙ্গে আমাদের মূলত বিভিন্নভাবে সম্পর্কিত, ঠিক আছে। দুইটার জন্যই, তাপের সঙ্গেও সম্পর্কিত এবং অ্যাটমসফিয়ারের সঙ্গেও সম্পর্কিত, ঠিক আছে। তো এটার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার আমাদের ধরে নিতে হয়, এবং এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশারের মধ্যে এক মোল গ্যাসের মোলার আয়তন, এক মোল গ্যাসের মোলার ভলিউম আমরা কত দেখলাম মনে করো, মোলার ভলিউম আমরা দেখেছি কত, 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার, বুঝতে পেরেছি। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন আমরা জানি যখনই তাপমাত্রা বেড়ে যায় তখন প্রেশারও বেড়ে যায়, তাই না। আমরা মূলত প্রেশার কুকারের মধ্যে তো এটাই করি, তাপমাত্রা আমরা কী করি, তাপমাত্রা বাড়ানোর জন্য বা তাপমাত্রা দেখা গেছে কিন্তু প্রেশারের মাধ্যমে আমরা মূলত রান্না করি। এটা মূলত আমরা অনেক আগে পড়বো, ফিজিক্সের মধ্যে আমরা ডিটেলসে পড়ব, ঠিক আছে। এখন তুমি একটু চিন্তা করতে পারো নিজে থেকে যে মূলত প্রেশার কুকারের মধ্যে রান্না তাড়াতাড়ি হয় কেন, ঠিক আছে, বা প্রেশার কুকার ছাড়া রান্না কম হয় কেন, এটা তোমার হোমওয়ার্ক থাকে, ঠিক আছে। Why cooking is faster in প্রেশার কুকারের মধ্যে রান্না তাড়াতাড়ি হয় কেন, বুঝতে পেরেছি। সেটা কিন্তু হোমওয়ার্ক, নিজে থেকে চিন্তা করতে পারাটাও কিন্তু একটা আর্ট, তাই না। পরবর্তী তুমি ইন্টারনেটের হেল্প নাও, পরবর্তীতে আমাকে তুমি এটাকে এক্সপ্লেইন করবা, ঠিক আছে, যে কেন এটা তাড়াতাড়ি হইতেছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সো দেখো এখানের মধ্যে আমি তার আগে একটু মুছে দিই যাতে একটু ক্লিয়ার থাকে, এটা কিন্তু পড়বা, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে n সমান সমান আমরা মোল ভলিউম, মোল সংখ্যা, নাম্বার অফ মোল, ঠিক আছে, নাম্বার অফ মোল, এই মোল সংখ্যা থেকে আমরা n পাইতেছি। তো এই যে আমি মূলত ইংলিশগুলো লিখতেছি কেন, কারণ ইংলিশগুলো থেকেই কিন্তু আমরা শর্ট ফর্মগুলো পাইতেছি। ডাব্লিউ দিয়ে কি, ওয়েট ইন গ্রাম এককে ভর, ঠিক আছে, ওয়েট ইন গ্রাম ডাব্লিউ। ভি লিটার এককে, ভলিউম ইন লিটার। তারপর এন অণুর সংখ্যা, আমরা জানি কি, নাম্বার অফ অণু হচ্ছে আমাদের হচ্ছে ওইটাকে তো পরমাণুকে তো অ্যাটম বলে, মলিকিউল, ঠিক আছে। নাম্বার অফ মলিকিউল এন থেকে, ভি থেকে ভলিউম, ডাব্লিউ থেকে ওয়েট, এবং এটা যেহেতু নাম্বার ছোটো সংখ্যা দিয়ে দিচ্ছে, মোল সংখ্যাকে আমরা এন দিয়ে ছোটো সংখ্যা দিব, এবং অণুর সংখ্যাকে আমরা সবসময় এন বড় হাতে দিব, ঠিক আছে। এটা জাস্ট একটা ইউনিভার্সাল রুল, সবাই নিয়ে নিছে, এটা কোনো এরকম দিব। এবং লাস্ট হচ্ছে এম, আণবিক ভর, এটাকে আমরা বলবো কি, মলিকিউলার ম্যাস, ঠিক আছে, মলিকিউলার ম্যাস। সো দেখতে পারতেছো এম থেকে আসতেছে আণবিক ভর, ঠিক আছে। তো এখানে সূত্র দিয়েছে, 3টা সূত্র, অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এন, ডাব্লিউ বাই এম, এন ভি বাই 22.4, আর এটা হচ্ছে এন বাই 6.023 পাওয়ার 23, ঠিক আছে। অর্থাৎ এখানে 3টা সূত্র দিয়েছে। কিসের সূত্র? 3টা সূত্র হচ্ছে মূলত মোল নাম্বারের রিলেটেড, ঠিক আছে। দেখো সব জায়গায় এন আছে,
তুমি কিন্তু এই তিনটা সূত্রকে তুমি একবারে লিখতে পারো। তো n সমান সমান আমরা বলতে পারি কি, আমরা যদি ভলিউম দেয়া থাকে তখন নিচে হবে 22.4, ঠিক আছে। আমাদের যদি ডাব্লিউ দেয়া থাকে আমাদের হবে হচ্ছে m, তাই না? ওয়েট দেয়া থাকলে আমরা মলিকুলার ম্যাস দিতে হবে, এবং আরেকটা হচ্ছে নাম্বার অফ মলিকুল থাকলে n থাকলে নাম্বার অফ মোল দিতে হবে 6.023 10⁻²3, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমায় কি করতে হবে, ইন্টারচেঞ্জ করে লিখতে হবে, মানে একটার সঙ্গে আরেকটা। তোমাকে ধরো যে কোনো প্রশ্নের মধ্যে ভি দেয়া আছে, তোমাকে তখন এম বের করতে হবে, তখন তোমায় কিন্তু এই সূত্রগুলো এইভাবে কাটতে হবে। তোমার কোনো জায়গায় ডাব্লিউ দেয়া আছে, তোমাকে এন বের করতে হবে, তখন এটার সঙ্গে এটা, তখন তুমি যদি এটা তিনটা একসাথে ভালো করে মনে রাখতে পারো বা বুঝে রাখতে পারো, তখন কিন্তু তুমি কাজে লাগতে পারবে, ঠিক আছে। এটা আমরা যতই ম্যাথ করবো তত প্র্যাকটিস হয়ে যাবে, বুঝতে পারছি। অনলাইন ক্লাসে একটা বেনিফিট, মূলত বেনিফিট তো দেখলাম অনেক কিছু, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ মূলত আমি বুঝতেছি কি, এটা আমি মূলত ক্যালকুলেটরের সাহায্যে আমি তোমাকে দেখাতে পারছি না, বিভিন্ন কাইন্ড অফ এমসিকিউ বা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাকে এটাকে দেখাতে পারছি না কি। বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেটার মাধ্যমে করতে হচ্ছে, কারণ আমি এখন কিছু করতে পারতেছি না, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর এখন হাই স্ট্যান্ডার্ড এটা নাই, ঠিক আছে। আচ্ছা, পরে লাগলে আমরা দেখবো না। সো দেখো, তো সবসময় তোমাকে সমস্যার মধ্যে মূলত এই আদর্শ তাপমাত্রা এবং চাপ বলে দিবে, আর না বলে দিলেও মূলত আমরা এখনকার জন্য পড়াশোনার জন্য আমরা ধরে নিব, ঠিক আছে। সো খেয়াল করে উদাহরণ, আদর্শ তাপমাত্রা এবং চাপে 1 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকে? তা আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, মানে 6.023। তাহলে আদর্শ চাপের মধ্যে হচ্ছে 22 লিটার, তার মানে কি 22 লিটারের মধ্যে, এই 22 লিটারের মধ্যে থাকতেছে আমাদের 6.023, তো 1 লিটারের মধ্যে এটা বের করা যাবে না। তার প্রমাণ অবস্থায় 5 লিটারের মধ্যে CH4 গ্যাসে কতটি H পরমাণু আছে? এটা করে ফেলবা। 5 মোল CO2 গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? 5 মোল দেওয়া আছে, তো n সমান সমান আমরা একটা ফর্মুলা দেখছি কি, পাইছে হচ্ছে V/22.4। আমাদের ভি বের করতে হবে, n দেওয়া আছে 20.4 আমরা জানি, তো n ইন্টু 22.4 করলে আমরা ভি পেয়ে যাব। দেখো এটাই করছে, ঠিক আছে। আচ্ছা, তো 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে 5টি CO2 আয়তন কত, এটাও করব। এবং সবগুলো সমস্যা এবং সমাধান কিন্তু আমরা এখানে করে যাব, ঠিক আছে। সো প্রথম ক্লাস লেকচার 1 এইখানে পর্যন্তই শেষ, লেকচার 1 এন্ডস, ঠিক আছে। এখানে আমরা অনেকগুলো অঙ্ক দেখেছি, মূলত শুরু করছি, এগুলো বেসিক ছিল, তবে এগুলোই কিন্তু আমরা পরবর্তীতে যদি না বুঝি তো কিন্তু বাকিগুলো পারবো না, সেগুলো একটু ভালো করে ফেলবা, ঠিক আছে। আজকে মূলত লেকচার এই পর্যন্তই।